দর্শক, আপনারা সকলেই জানেন যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু গতকাল থেকেই শুরু হয়েছে এবং ঘূর্ণিঝড় রেমালের প্রভাব শুধু খুলনার উপকূলীয় অঞ্চলে নয়, খুলনার শহরেও কিন্তু আসলে এর প্রভাবে জনজীবন বিপন্ন হচ্ছে। আজ সকাল থেকেই খুলনায় বৃষ্টি ছিল এবং গুড়ি গুড়ি বৃষ্টি থেকে সেই বৃষ্টি এখন ঘন বৃষ্টিতে রূপ নিয়েছে এবং আপনাদের সকলকে ভোরের কাগজে স্বাগতম জানাচ্ছি। আমি আর কে জেন। এই মুহূর্তে আমি খুলনা শহরের খুলনার সোনাডাঙ্গার বাস স্ট্যান্ডের কাছাকাছি একটি জায়গা, যেটি হচ্ছে সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় প্রকল্প। সেখান থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি এবং খুলনায় রেমালের প্রভাবে যে বৃষ্টির কারণে যে আসলে জনজীবন বিপন্ন হচ্ছে সেটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। খুলনায় আজ সকাল 6টা থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং গতকাল রাত থেকে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি থাকলেও আজ সকাল থেকে একটানা বৃষ্টি শুরু হয়েছে, যে বৃষ্টি আসলে থেমে 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 পড়ছিল, কিন্তু দুপুর 12টার পর থেকে এখন পর্যন্ত একটানা বৃষ্টি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং দর্শক, যে বিষয়টি আপনারা দেখছেন যে খুলনা শহরের আসলে শহরের যে ব্যস্ততা থাকার কথা, শহরের যে জনজীবনের ব্যস্ততা থাকার কথা, একই সাথে বাস স্ট্যান্ডের কাছাকাছি এলাকা হওয়ায় আসলে যেই ধরনের ব্যস্ততা থাকার কথা খুলনার রাস্তাগুলোতে কিন্তু আসলে সেই ধরনের ব্যস্ততা নেই। খুব জরুরি কাজ ছাড়া মানুষ ঘরের বাইরে নেই এবং গতকাল থেকে আমরা খুলনা শহরের বিভিন্ন এলাকায় গিয়েছি, যেটি সবার কাছ থেকে জানার চেষ্টা করছিলাম যে খুলনা শহরে যেসব মানুষ আসলে খুলনার উপকূলীয় অঞ্চল থেকে এসে কাজ করেন, আমরা যদি বলি লেবার বা শ্রমিক যারা রয়েছেন, তারা কিন্তু গতকাল দুপুরের পর থেকেই খুলনা ছেড়ে গিয়েছেন। তাদের উপকূলীয় অঞ্চলে যাদের বাসাবাড়ি ছিল তারা তাদের ঘরে ফিরে গিয়েছেন এবং তারা তাদের পরিবারকে রক্ষার জন্য আসলে কাজ ছেড়ে খুলনা শহর ছেড়ে দিয়েছেন। এবং যেটি বলছিলাম যে এই সকাল থেকে আমরা যেটি লক্ষ্য করেছি যে এই শহরের এই ব্যস্ততম সড়কটি আসলে একদমই ফাঁকা পড়ে আছে। দর্শক, আরেকটি বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে যে এই ঘূর্ণিঝড় রিমালের আঘাতে কিন্তু খুলনায় প্রায় 168,56,50,000 টাকার মৎস্য সম্পদ এবং এখন পর্যন্ত 76,904টি ঘর বাড়ির ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে। খুলনার মোট 70টি ইউনিয়নের এবং 2টি পৌরসভার যে দুর্গত এলাকা রয়েছে, সেই সব দুর্গত এলাকায় এসব ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি খুলনার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে। আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে এই খুলনার যে এলাকা রয়েছে এই এলাকাগুলোতে আমরা যেটি বলছিলাম যে 70টি ইউনিয়ন এবং 2টি পৌরসভা, এই 70টি ইউনিয়ন এবং 2টি পৌরসভায় যে জনগণ রয়েছে সেখানে মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা হচ্ছে 4,42,200 জন এবং এই 4,42,200 জনের মোট 76,904টি ঘরবাড়ি এবং একই সাথে প্রায় 156,56,50,000 টাকার ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন এখন পর্যন্ত। এছাড়াও দর্শক, এই যে ঘূর্ণিঝড় রেমালের যে তাণ্ডব, সেই তাণ্ডবে এখন পর্যন্ত মোট 5 জনের মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি এবং শিশুসহ 2 জনের নিখোঁজের সংবাদ আমরা পেয়েছি। গতকাল রাত থেকে আজ সোমবার সকাল 11টা পর্যন্ত বরিশাল, পটুয়াখালী, সাতক্ষীরা, ভোলা ও চট্টগ্রামের 5 জনের নিহত হওয়ার সংবাদ আমরা পেয়েছি এবং একই সাথে মংলায় ট্রলার ডুবি হয়েছে এবং সেই ট্রলার ডুবিতে শিশুসহ 2 জন নিহত হয়েছেন। দর্শক, আমরা যদি একটু আপনাদেরকে বিস্তারিত জানাতে চাই সেই জায়গা থেকে বলতে পারি যে বরিশালের রূপাতলী এলাকায় একটি ভবনের ছাদের দেয়াল ধসে খাবারের হোটেলের টিনের ছাদে পড়ে আসলে 2 জন নিহত হয়েছেন এবং পটুয়াখালীতে গতকাল রোববার দুপুরে ঘূর্ণিঝড় রেমালের হাত থেকে ফুপু ও বোনকে রক্ষা করতে গিয়ে মোহাম্মদ শরীফ, যিনি 27 বছরের একজন যুবক, তিনি আসলে মারা গিয়েছেন। এ সময় তিনি সমুদ্রের পানিতে, যেটি আমরা জেনেছি যে বেলা 2টার দিকে অনন্তপাড়া থেকে শরীফ তার বড় ভাই ও ফুপাকে নিয়ে বোন ও ফুপুকে উদ্ধারে যায়। এ সময় সমুদ্রের পানিতে কাউয়ারচর এলাকায় 5 থেকে 7 ফুট পানিতে প্লাবিত ছিল। সাঁতার কেটে তারা ফুপুর ঘরে যাওয়ার সময় ঢেউয়ে শরীফ হারিয়ে যায়। পরে 1 ঘন্টা পর ওই স্থান থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। দর্শক, আরেকটি বিষয় হচ্ছে যে সাতক্ষীরার গতকাল সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাপিতখালী আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে 70 বছর বয়সী শওকত আলী মোড়ল নামে একজন বৃদ্ধ মারা যান।
এদিকে ভোলায় 50 বছর বয়সী মনেজা খাতুন নামে একজন নারী মারা গিয়েছেন। তিনি ঘর চাপা পড়ে মারা গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আর চট্টগ্রামে বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে বাইজিদ এলাকার একটি দেয়াল ধসে সাইফুল ইসলাম হৃদয় নামে এক যুবক মারা গিয়েছেন। আজ সোমবার সকালে আসলে এই ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের বাইজিদ বোস্তামির যে কর্মকর্তা রয়েছেন, বাইজিদ বোস্তামি স্টেশনে যে কর্মকর্তারা রয়েছেন, তারা আসলে এই বিষয়টি নিশ্চিত করেছেন। দর্শক, আজ সকাল 8:15টায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে বলেছেন প্রবল ঘূর্ণিঝড় প্রবল ঘূর্ণিঝড় রেমাল সকাল 10টা অথবা 11টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তার সেই যে পূর্বাভাস ছিল, সেই পূর্বাভাসটি কিন্তু আসলে সত্যি হয়েছে, কারণ সকাল থেকে যে গুড়ি গুড়ি বৃষ্টির আমরা দেখেছি, সেই বৃষ্টি কিন্তু এখন ঝড়ো বাতাসের সাথে ঘন বৃষ্টিতে রূপ নিয়েছে এবং দুপুর 12টার পর থেকে এই যে এখন প্রায় 3:30 বাজছে, এই সময় পর্যন্ত আমরা টানা বৃষ্টি দেখেছি। এবং সেই আবহাওয়া অধিদপ্তরের যেই আসলে 18 নম্বর বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে প্রবল ঘূর্ণিঝড় রেমালের কারণ রেমাল উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং এই উত্তর দিকে অগ্রসর হয়ে কয়রা ও খুলনার নিকট এই মুহূর্তে আসলে ঘূর্ণিঝড় রেমালের অবস্থান রয়েছে। এই ঘূর্ণিঝড় প্রবল ঘূর্ণিঝড়ের কারণে ঘূর্ণিঝড়ের যে কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্র থেকে 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 120 কিলোমিটার ঝড়ে বেগে বেড়ে যাচ্ছে। দর্শক, আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, যেটি হচ্ছে যে এই মে মাসে কিন্তু ঘূর্ণিঝড়ের বিপদ বাড়ছে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে আসলে একটি পর্যবেক্ষণ প্রকাশ করা হয়েছিল। আবহাওয়া অধিদপ্তরের সেই পর্যবেক্ষণ অনুযায়ী এপ্রিলের পুরো সময়ে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় তাপপ্রবাহ বয়ে গেছে। তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি এবং মে মাসে এখনো স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা আছে। এই ধরনের আবহাওয়াকে বঙ্গোপসাগরকে আসলে অস্বাভাবিকভাবে উত্তপ্ত করে তুলছে। আর ভারতের আবহাওয়া অধিদপ্তর থেকে গতকাল রোববার প্রকাশিত এক পর্যবেক্ষণে বলা হয়েছে, ঘূর্ণিঝড় রেমাল বঙ্গোপসাগরে যে এলাকায় সৃষ্টি হয়েছে সেখানে তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। সাধারণত সাগরের তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস হলেই সেখানে ঘূর্ণিঝড়ের সৃষ্টির মতো পরিবেশ তৈরি হয়। ফলে ঘূর্ণিঝড় রিমাল সৃষ্টি হওয়ার পর খুব দ্রুত বাংলাদেশ ও ভারতের উপকূলের দিকে এগিয়ে আসে। দর্শক, যেমনটি বলছিলাম যে এই মে মাসে ঘূর্ণিঝড়ের তাণ্ডব আসলে বেড়ে চলেছে এবং এই বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেছেন, গত এপ্রিল জুড়ে বাংলাদেশের স্বাভাবিক তাপমাত্রা যে বেশি ছিল এবং এই মে মাসেও তা অব্যাহত রয়েছে, সেই তাপমাত্রা জমেই আসলে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। 3-4 বছর ধরে এপ্রিল মে মাসের তাপপ্রবাহের প্রভাবেই মূলত মে মাসে ঘূর্ণিঝড়গুলো বাড়ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা বলছেন, এর আগে 2020 সালে ঘূর্ণিঝড় আমফান, 2021 সালে ঘূর্ণিঝড় ইয়াস, 2023 সালে ঘূর্ণিঝড় মোখা আঘাত এনেছিল এই মে মাসেই। ওই 4 বছরে বাংলাদেশে মোট 8টি ঘূর্ণিঝড় আঘাত আনে, বাকি ঝড়গুলো অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে আঘাত এনেছিল। দর্শক, আবহাওয়াবিদরা কিন্তু বলছেন যে সাধারণত এপ্রিলে বাংলাদেশ ভারত সহ বঙ্গোপসাগর এলাকায় তাপপ্রবাহ থেমে থেমে আসে। দেশের মাঝের ভূখণ্ডে কালবৈশাখী ও সাগরের লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হয়, এতে বায়ুমণ্ডলে জমে থাকা তাপ কমে আসে, ফলে একবারে অনেক বেশি তাপমাত্রা জমে না। কিন্তু গত 1 যুগ ধরে সাগরের লঘু বা নিম্নচাপের প্রবণতা কমে যাচ্ছে। নিম্নচাপ সৃষ্টি হয় অল্প সময়ের মধ্যে তা দ্রুতই ঘূর্ণিঝড়ে প্রভাব নিচ্ছে। দর্শক, এতক্ষণ তো খুলনার যে আপডেট দিচ্ছিলাম, সেখান থেকে আমরা একটু ঢাকায় ফিরি। ঢাকায় আজ সকাল থেকে 71 মিলিমিটার বৃষ্টি এখন পর্যন্ত রেকর্ড করা হয়েছে। সোমবার ভোর থেকে যে বৃষ্টির দাপট বেড়েছে, সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 71 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এবং আবহাওয়া অধিদপ্তরের যে বলেছিলাম যে 19 নম্বর বিশেষ বিজ্ঞপ্তি, সেই বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল ঘূর্ণিঝড়ের জন্য পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে যে 10 নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছিল, সেটি কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছে। আবার চট্টগ্রাম ও কক্সবাজারে দেওয়া 9 নম্বর মহাবিপদ সংকেত প্রত্যাহার করা হয়েছে। 4 বন্দরেই কিন্তু এখন 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর বলছিল যে আজ দুপুরের পর থেকে ঘূর্ণিঝড় রিমাল কিছুটা দুর্বল হবে
যদিও দুর্বল হয় রেমাল, কিন্তু বৃষ্টির কমতি আসলে থাকবে না। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টি হচ্ছে, সেই বিষয়ে আমরা খবর পেয়েছি। দর্শক, যেমনটি বলছিলাম যে খুলনায় কিন্তু আসলে ঘূর্ণিঝড়ের রেমালের যে আসলে প্রভাব, সেই প্রভাব কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এবং এখানে আসলে শহরের যে স্বাভাবিক জনজীবন, সেই জনজীবন বিপন্নই বলা চলে। খুব জরুরি প্রয়োজন ছাড়া প্রধান সড়কে জনগণের আসলে উপস্থিতি নেই বললেই চলে। এবং দোকানপাটগুলো যদি আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে খুলনার অধিকাংশ দোকানপাটই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র খাবারের দোকান এবং ওষুধের দোকান সহ জরুরি যেসব প্রয়োজনীয় দোকান রয়েছে, সেগুলো ছাড়া কিন্তু খুলনা শহরের প্রায় অধিকাংশ দোকানই এখন বন্ধ। এবং আমরা সকাল থেকে খুলনার বেশ কয়েকটি ব্যবসায়ী কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেটি জানিয়েছেন যে আসলে এখানে শ্রমিক নির্ভর যে ব্যবসাগুলো রয়েছে, সেই শ্রমিক নির্ভর ব্যবসাগুলো আজ সারাদিন বন্ধ। কাল সন্ধ্যার পর থেকেই সেগুলো বন্ধ রয়েছে। এবং যেহেতু আসলে শ্রমিকরা অধিকাংশই খুলনার উপকূলীয় অঞ্চল থেকে এসে কাজ করেন, সেহেতু গতকাল থেকেই তারা তাদের বাড়িতে আসলে ফেরত গিয়েছেন। এবং সেই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব থেকে আসলে নিজেদেরকে রক্ষা করার জন্য তারা তাদের পরিবারকে রক্ষা করার জন্য আসলে তারা তাদের বাড়িতে ফেরত গিয়েছেন। দর্শক, আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন বাতাসের গতিবেগ কিন্তু এখন অনেক বেশি। এবং বৃষ্টির সাথে সাথে কিন্তু বাতাসের যে গতিবেগ, সেটি কিন্তু আসলে বেশি। এবং আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা যেটি জানতে পেরেছিলাম যে ঘূর্ণিঝড় রেমাল থেকে যে বাতাসের চাপ বের হবে, সেটি আসলে দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের একটি গাড়ি কিন্তু আসলে সাইরেন দিয়ে এই মুহূর্তে শহরের বাইরে যাচ্ছেন। এটি যেহেতু সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড দিয়ে আসলে খুলনার বাইরে যে এলাকাগুলো রয়েছে, বাগেরহাট, মংলা, খুলনার উপকূলীয় যেসব অঞ্চল রয়েছে, সেসব এলাকায় কিন্তু আসলে যাওয়ার একটি প্রধান সড়ক হচ্ছে এই সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের এই সড়কটি। এবং আমরা মাত্রই দেখলাম যে এখান দিয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি কিন্তু আসলে খুব সম্ভবত কোনো উদ্ধার কাজে যোগ দেওয়ার জন্য রওনা হয়েছে। আমরা হয়তো কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের সাথে কথা বলে আসলে আপনাদেরকে সে বিষয়টি নিশ্চিত করতে পারবো। দর্শক, যেমনটি বলছিলাম যে খুলনায় ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব, সেই প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবহাওয়া অধিদপ্তর থেকে যদিও বলা হয়েছে যে রেমাল কিছুটা দুর্বল হয়ে এসেছে এবং বাংলাদেশের যে 4টি নদীবন্দর রয়েছে, কক্সবাজার, মংলা সহ যে 4টি নদীবন্দর রয়েছে, পায়রা বন্দর, সেই বন্দরগুলোতে যে 10 নম্বর মহাবিপদ সংকেত ছিল, সেই 10 নম্বর মহাবিপদ সংকেত কিন্তু আবহাওয়া অধিদপ্তর তুলে নিয়েছে। এবং এখন 3 নম্বর মহাবিপদ সংকেত আসলে জারি করা হয়েছে। এবং যদিও ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিছুটা কমেছে, কিন্তু বৃষ্টির প্রভাব কিন্তু আসলে কমেনি। আরেকটি বিষয় যেটি বলছিলাম যে ঘূর্ণিঝড় রেমালের যে আসলে টেইলের যে অংশটি, সেখান থেকে যে পরিমাণ আসলে বাতাসের বেগ নির্গত হবে, যে 90 কিলোমিটার বেগে যে বাতাস ওইখান থেকে আসলে আসবে বা বাতাসের চাপ আসবে, যে গতিবেগ ছিল, সেই গতিবেগ আসলে ঝড়ো হাওয়ায় 120 কিলোমিটার বেগে রূপ নিতে পারে। এবং আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে আসলে বৃষ্টির সাথে বাতাসের কিন্তু একটি বেশ প্রভাব রয়েছে। আর এই ঘূর্ণিঝড় রেমালের কারণে কিন্তু যেটি বলছিলাম প্রথম থেকেই, যে খুলনায় যে স্বাভাবিক জনজীবন রয়েছে, সেই স্বাভাবিক জনজীবন আসলে এখানে বিপর্যস্তই হয়েছে। আমরা একটু এখানকার কয়েকজন বাসিন্দাদের সাথে যদি একটু কথা বলতে চাই। কেমন ওইদিকে, আপনি তো একটু আগে দেখলাম যে বাইরে থেকে এলেন এখানে, ওই দিকটাতে আসলে কেমন বৃষ্টি, একই বৃষ্টি কিনা, বা দোকানপাট কেমন খোলা, মানুষজন কেমন দেখলেন? এখানে এরকমই সব জায়গায় একইভাবে চলবে, সব জায়গায় একই রকম। আমরা তো ঢাকা থেকে আসছি, তো আমরা কালকে রাতে আসছি এখানকার লোক না, আমি বাইরে একটা কাজে আসছি, তো সব জায়গায় ঘুরলাম, একই রকম অবস্থা। ধন্যবাদ। দর্শক, আমরা এখানে একজনের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। তিনি আসলে যেটি বলছিলেন, তিনি ঢাকা থেকে এসেছেন এবং গতকালকে এসেছেন।
এবং এখন পর্যন্ত তিনি যেটি দেখেছেন সেটি হচ্ছে এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি এবং এই একই চিত্র কিন্তু পুরো খুলনা শহরের। এবং এই মুহূর্তে আমরা খুলনার সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের কাছেই রয়েছি। এখান থেকে মাত্র 300 মিটার দূরত্বে আসলে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড। বৃষ্টির কারণে যেহেতু একটু কুয়াশার আসলে তৈরি হয়েছে, সেহেতু আসলে এখান থেকে এখন একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। তবে স্বাভাবিক আবহাওয়া যখন স্বাভাবিক থাকে তখন কিন্তু এখান থেকে একদম পরিষ্কারভাবে দেখা যায় যে এখান থেকে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড কিন্তু একদম পরিষ্কারভাবে দেখা যায়। এবং দর্শক, আপনারা যেটি দেখছেন, যেটি বলছিলাম যে খুব জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু মানুষ আসলে বের হচ্ছেন না ঘর থেকে, এবং যাদের আসলে একদমই জরুরি প্রয়োজন তারাই আসলে এই বের হচ্ছেন। দর্শক, আমরা যেটি বলছিলাম, এখানে কিন্তু আসলে বৃষ্টির সাথে বাতাসের বেগ প্রচুর। এবং একটু যদি খেয়াল করবেন, লক্ষ্য করবেন, তাহলে দেখতে পারবেন যে রাস্তায় যে আসলে বৃষ্টির ফোঁটা পড়ছে, সেখানে কিন্তু আসলে বাতাসের যে চাপ সেটি কিন্তু একদম খালি চোখেই অনুধাবন করা যাচ্ছে। দর্শক, কিছুক্ষণ আগে আমরা খুলনায় আরও একটি মৃত্যুর সংবাদ পেয়েছি। সেটি হচ্ছে যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে খুলনার বটিয়াঘাটা এলাকায় গাছের নিচে চাপা পড়ে আসলে গতরাতে একজন মারা গেছেন। সুরখালী ইউনিয়নের গড়িয়ারডাঙ্গা গ্রামের গহরলাল মোড়লের ছেলে লালচাঁদ মোড়ল, তিনি গতকাল রাতে আসলে গাছ চাপা পড়ে মারা যান। এবং তার পরিবার সূত্রে আসলে যেটি আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে তার ঘরের পাশেই একটি বড় জাম গাছ রয়েছে, এবং সেই জাম গাছটি আসলে বাতাসের চাপে যখন উপড়ে তার ঘরে পড়ে যায়, সেখানে তিনি আসলে ঘটনাস্থলে নিহত হন। তবে লালচাঁদের স্ত্রী এবং সন্তানরা তার শ্বশুর বাড়ি থাকায় আসলে প্রাণে বেঁচে যায়। দর্শক, এখন পর্যন্ত কিন্তু আমরা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রায় 6 জনের মৃত্যুর সংবাদ পেয়েছি। এবং আরেকটি বিষয় যেটি আপনাদেরকে জানাতে হয় সেটি হচ্ছে যে এই রেমালের প্রভাবে কিন্তু আসলে মুঠোফোন বা মোবাইল ফোনের যে সংযোগ রয়েছে বা নেটওয়ার্ক রয়েছে, মোবাইল নেটওয়ার্ক, সেই মোবাইল নেটওয়ার্কটা কিন্তু বেশ বিপর্যস্ত অবস্থায় রয়েছে। বিশেষ করে এই খুলনা বাগেরহাট এলাকায় কিন্তু বাগেরহাট এবং মংলা যে এলাকা, উপকূলীয় অঞ্চল, সেই উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু সকাল থেকেই বাইরে থেকে আসলে কেউ উপকূলীয় অঞ্চলগুলোতে যোগাযোগ করতে পারছেন না। আমরা বেশ ঢাকায় কয়েকজন বাসিন্দার সাথে কথা বলেছি। তারা সকাল থেকে আসলে এই তাদের যে উপকূলীয় অঞ্চলের যে পরিবার পরিজন রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলেন, যোগাযোগ করার চেষ্টা করছিলেন, কিন্তু তারা কোনোভাবেই মোবাইল ফোনে কোনো সদস্যের মোবাইল ফোনে আসলে যোগাযোগ করতে পারেননি বলে আমাদেরকে জানিয়েছেন। দর্শক, যেমনটি বলছিলাম যে মোবাইল যে নেটওয়ার্কের কথা, সেটি হচ্ছে আজ দুপুর 12টার দিকে বাগেরহাটের যে পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সুশান্ত রয়, তিনি আসলে এই বিষয়টি নিয়ে কথা বলেছিলেন গণমাধ্যমের সাথে। এবং তিনি যেটি বলেছেন যে বিভিন্ন জায়গায় আসলে ঝড়ো বাতাসে গাছ উপড়ে বিদ্যুৎ পরিবাহী যে লাইন আছে, বিদ্যুতের তার আছে, সেই তারের উপরে পড়ছে। তাই নিরাপত্তার স্বার্থে আসলে বেশ কয়েকটা জায়গায় বিদ্যুতের লাইন বন্ধ রাখা হচ্ছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে, এবং যাতে ঝড়ো হাওয়া কমে আসলে ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়। এবং একই সাথে প্রয়োজনে যেসব জায়গায় আসলে বিদ্যুৎ সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব জায়গায় যাতে খুব দ্রুত মেরামতের কাজ শেষ করে তারা বিদ্যুৎ সরবরাহ আবার চালু করবেন বলে জানিয়েছেন।
যেটি আরেকটি বিষয় জানা গেছে সেটি হচ্ছে যে এই পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় কিন্তু গ্রাহকের সংখ্যা প্রায় 4,85,000 এবং এই বিদ্যুৎ সংযোগ না থাকায় আসলে বড় প্রভাব পড়েছে কিন্তু মোবাইলের যে টাওয়ারগুলো রয়েছে, বিটিএস গুলো রয়েছে, সেখানে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ না থাকায় আসলে জেনারেটরের উপর নির্ভর করতে হচ্ছে। যেই জেনারেটর থেকে আসলে কতটুকু সেবা বিদ্যুতের টাওয়ার দিতে পারছে সেটি আসলে বা সবগুলো টাওয়ার হয়তো এই সেবা দিতে পারছে না, সে কারণে হয়তো এই মোবাইল নেটওয়ার্ক সেবাটি আসলে বিঘ্ন ঘটছে। এবং এর কারণে যেটি হয়েছে যে বাগেরহাট বা খুলনার বাইরে যারা রয়েছেন তারা এই তাদের পরিবার পরিজনের সাথে আসলে এখন পর্যন্ত যোগাযোগ করতে পারছেন না। এদিকে বাগেরহাটের যে ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা রয়েছেন মাসুদুর রহমান, তার সাথে কথা বলে আমরা যেটি এখন পর্যন্ত জানতে পেরেছি যে জেলার যেসব আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে এখন পর্যন্ত 4,000 আশ্রয় কেন্দ্রগুলোতে 70,000-এর মতো মানুষ আসলে অবস্থান করছে এবং একই সাথে প্রায় 4,000 গবাদি পশু এই আশ্রয় কেন্দ্রগুলোতে তাদেরকে আসলে অবস্থানের সুযোগ করে দেওয়া হচ্ছে। এবং এবারের এই ঘূর্ণিঝড়ের রেমালের প্রভাবের একটা বড় অংশ কিন্তু এই যে খুলনার উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে, যেখানে আসলে বিশেষ করে মাছের ঘের রয়েছে, চিংড়ির ঘের রয়েছে, সেই জায়গাগুলোতে পড়বে। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি এলাকায় বেড়িবাঁধ ভেঙে ঘেরের ভিতরে পানি ঢুকে যাওয়ার খবর পেয়েছি, যার মধ্যে বলা যায় যে সাতক্ষীরার উপকূলীয় যে এলাকা রয়েছে শ্যামনগর, সেখানে পানি উন্নয়ন বোর্ডের যে বেড়িবাঁধ রয়েছে সেখানে বেশ কয়েকটি ফাটল রয়েছে এবং একই সঙ্গে এই দমকা বাতাসের কারণে সেই এলাকার কিন্তু কাঁচা যে ঘরবাড়ি রয়েছে, গাছগাছালি আছে, এগুলো আসলে ভেঙে গিয়েছে এবং একই সাথে এই বেড়িবাঁধ ভেঙে কিন্তু চিংড়ির যে ঘের রয়েছে সেটি আসলে বাইরের পানির সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এদিকে যেহেতু রোববার দিবাগত রাত 3টা থেকে আসলে এই অঞ্চলটা রেমালের আঘাতে একদম লন্ডভন্ড হওয়ার হয়ে গিয়েছে, সেই জায়গায় আসলে গতকাল রাত থেকেই উপকূলের অঞ্চলের যে রাস্তাঘাট রয়েছে সেখানে আসলে লোকজনের উপস্থিতি একদম নেই বললেই চলে, কারণ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে শহরেই যেখানে খুব প্রয়োজন ছাড়া মানুষ রাস্তায় বেরোচ্ছে না, সেখানে উপকূলীয় অঞ্চলের মানুষজন ইতিমধ্যেই বেশিরভাগ মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে এবং একই সাথে আজ সকাল থেকেও প্রায় কোথাও দোকানপাট খোলা দেখা যায়নি। এদিকে আমরা যদি একটু শ্যামনগর থেকে কালীগঞ্জগামী যে সড়ক আছে সেই জায়গার একটু আপডেট দিই আপনাদেরকে, তাহলে সেখানে যেটি হচ্ছে যে সড়কের যে দুই পাশে গাছগাছালি ছিল সেই গাছগাছালি ভেঙে কিন্তু আসলে সেই সড়কটি অবরুদ্ধ অবস্থায় রয়েছিল, যেখান থেকে সকাল থেকে আসলে স্বাভাবিক যোগাযোগ ব্যাহত ছিল। এবং গতকাল রাত থেকেই পুলিশের একাধিক টিম শ্যামনগর ও আশাশুনি উপজেলায় আসলে কাজ শুরু করেছে। তারা সারা রাত ধরে শ্যামনগর কালীগঞ্জের যে রাস্তা রয়েছে সেখানে যে গাছগুলো ভেঙে পড়েছিল সেই গাছগুলো সরানোর চেষ্টা করেছিল। দর্শক, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের যে 1 নম্বর বিভাগ আছে সেই 1 নম্বর বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন গণমাধ্যমকে বলেছেন যে তাদের যে 380 কিলোমিটার বাঁধের মধ্যে বুড়ি গোয়ালিনী ইউনিয়নের দুর্গাবটি, গাবুরা ইউনিয়নের নেবুবুনিয়া ও পারসেমারি সহ কয়েকটি এলাকায় যে বাঁধ দুর্বল হয়ে পড়েছে, ওইসব এলাকার স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে বাঁধ রক্ষার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা নজিবুল আলম জানিয়েছেন এখন পর্যন্ত তিনি কোথাও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাননি, তবে কিছু কাঁচা বাড়ির ও পাশাপাশি গাছগাছালি ভেঙে পড়ার খবর তিনি পেয়েছেন। একই সাথে প্রবল বৃষ্টিতে কয়েকটি এলাকার চিংড়ির ঘেরের জমি আসলে একাকার হয়ে গিয়েছে বলে তিনি খবর পেয়েছেন, তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখন পর্যন্ত সেই বিষয়ে তিনি কোনো হালনাগাদ তথ্য বা আপডেট তথ্য তিনি দিতে পারেননি। দর্শক, এখনকার মতো এই ছিল আমার কাছে খুলনার রেমালের প্রভাবের জনজীবনের সর্বশেষ আপডেট। আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম খুলনা এবং খুলনার বিভাগীয় যেসব উপকূলীয় এলাকা রয়েছে সেই সব এলাকায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং বর্তমান জনজীবনের কি অবস্থা রয়েছে।